ওকে, তো আমরা তাহলে শুরু করে দিই। আমরা যেখানে ছিলাম যে আমরা আপার লিমিট লোয়ার লিমিট থেকে আমাদের কত ঘর করে আগাতে হবে সেটা হিসাব করার পরে সেই অনুযায়ী যদি সিকোয়েন্স ফাংশনটা ইউজ করি এইভাবে যে লোয়ার লিমিট এখান থেকে শুরু হবে বাই ইজিক্যাল টু 11, এক্ষেত্রে আমাদের আপার লিমিট নির্ধারণ করার দরকার নেই। তো বাই ইজিক্যাল টু 11 দ্বারা মানে হলো আমাদের প্রতি স্টেপ সাইজ হবে 11 করে, মানে হলো আমি 11 ঘর করে সামনের দিকে যাব। আর এরকম ভাবে লেন্থ ডট আউট ইজিক্যাল টু 7, তো এখানে বলে দিচ্ছি যে আমি এরকম 7টা সংখ্যা আমি চাচ্ছি এই সিকোয়েন্সে। তাহলে আমাদের সেই অনুযায়ী আমাদের সিকোয়েন্সটা তৈরি হবে 371, 382, 393, এভাবে আমাদের সেই অনুযায়ী সিকোয়েন্সটা তৈরি হবে। আচ্ছা যাই হোক, তো এই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, সেটা হলো যে 3, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা আচ্ছা, এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমরা আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করার পরে যখন আমরা ভাগ করেছিলাম 7 দিয়ে, সেই ক্যালকুলেশনে প্রথম সংখ্যাটা বাদ পড়ে যায়, 371 বাদ পড়ে যায়। তো যে কারণে আমাদের লাস্ট পর্যন্ত এখানে সিকোয়েন্সটা তৈরি হয়নি। যাই হোক, এটা ইজিলি কারেকশন করা যায়, আমরা লেন্থ আউট জাস্ট একবারে দিলেই হবে। তাহলে আমাদের এখানে 7টা ইন্টারভাল আছে, মানে হলো 8টা সংখ্যা এখানে আছে। তো যাক, গত ক্লাসে যিনি প্রশ্ন করেছিলেন উত্তর পেয়েছেন আপনার? কিভাবে আপনাদের নিজের ইচ্ছা মতো আপনি এরকম সিকোয়েন্স তৈরি করতে পারবেন যে কোনো ইন্টারভাল নিয়ে? আচ্ছা, তিনি কি আছেন যিনি প্রশ্নটা করেছিলেন? যাক, আমরা তাহলে কন্টিনিউ করি। ওকে, এখন আমরা যেখানে ছিলাম যে আমরা চাচ্ছি যে যে দুইটা হিস্টোগ্রাম আমরা এঁকেছিলাম দুইটা প্লটের জন্য, দুইটা স্যাম্পলের জন্য, এই দুটো হিস্টোগ্রামকে আমরা একই প্লটে বসাবো। তো এই কাজটা করার জন্য আমাদের প্রথমে যা করবো সেটা হলো প্লট ইজিক্যাল ফলস দিয়ে আমি এই হিস্টোগ্রামের ডাটাগুলো হিস্টোগ্রাম 1-এ জমা করব। একই রকম ভাবে হিস্টোগ্রাম 2 এর ডাটাগুলো হিস্টোগ্রাম 2 এ জমা করব। এখন আমরা একটু ম্যানিপুলেট করব। তো এখন আমরা চাচ্ছি সাপোজ আমি ফ্রিকোয়েন্সি স্কেলে এই প্লটটা না এঁকে আমি ডেনসিটি স্কেলে আঁকতে যাচ্ছি। কারণ হলো আমি পরবর্তী ডেনসিটি লাইন আঁকবো এই কারণে। কারণ ফ্রিকোয়েন্সি প্লটে ডেনসিটি লাইন আঁকা যায় না। তো আমাদের যদি ডেনসিটি লাইন আঁকতে হয় তাহলে অবশ্যই ডেনসিটি প্লটে আমাদের এই হিস্টোগ্রামটা আঁকতে হবে। যাক, এর জন্য আমরা একটু হিস্টোগ্রাম 1 এর ডাটাগুলো একটু ম্যানিপুলেট করবো। তো এখানে কাউন্টের যে ভ্যালুগুলো আছে, কারণ প্রতি ইন্টারভালে কত করে ডাটা আছে, সেই কাউন্টের ডাটাকে আমরা এই ডেনসিটি ডাটা দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে কেন ইউজ দ্য পিটি ফাংশন। না, পিটি ফাংশন এই ক্ষেত্রে ইউজ করা যাবে না, কারণ পিটি ফাংশন অলওয়েজ 5 করে স্টেপ নাই, অর্থাৎ 370 থেকে শুরু করলে এরপর 370, 375, 380 এইভাবে যাবে, অথবা 370 এরপরে 380, 390 এভাবে যাবে। তো আপনার n ইকুয়াল টু 7 করার জন্য সাপোজ আপনাদের এখানে যখন স্টেপ দরকার হয়েছিল আমাদের 11 করে স্টেপ দরকার হয়েছিল, কিন্তু 11 করে স্টেপ পিটি ফাংশন দিয়ে করা যায়। পিটি ফাংশন দিয়ে 5 বা তার গুণিতক এই আকারে আপনি স্টেপ নিতে পারবেন। কিন্তু আপনাদের যে নিজের ইচ্ছা মতো যদি স্টেপ নিতে চান তাহলে এইভাবে আপনার ক্যালকুলেট করে ম্যানুয়ালি সেটা নির্ধারণ করতে হবে। ওকে, আচ্ছা অলোক, আপনার উত্তর পেয়েছেন? ওকে, তো যাই হোক, তো আমরা যেখানে ছিলাম যে হিস্টোগ্রাম 1 এর যে ডাটাগুলো আছে এর কাউন্ট ডাটাকে আমি ডেনসিটি ডাটা দিয়ে রিপ্লেস করব, যাতে আমাদের পরবর্তীতে যদি এই হিস্টোগ্রাম 1 ইউজ করে কোন হিস্টোগ্রাম আঁকি সেখানে আমাদের ফ্রিকোয়েন্সি না থেকে এই ডেনসিটি থাকে।
তো এই কাজটি করলাম, হিস্টোগ্রাম অন $and count একে রিপ্লেস করব হিস্টোগ্রাম অন এর $and density দিয়ে। একই রকম ভাবে হিস্টোগ্রাম 2 এর জন্য এখন আমি যদি ডাটাগুলো দেখি, হিস্টোগ্রাম 1, তাহলে এখানে দেখুন আমাদের যে কাউন্ট ডাটাগুলো সেটা ডেনসিটি ডাটায় রিপ্লেস হয়ে গেছে। তো এখন আমি যদি এই ধরনের হিস্টোগ্রামের ডাটাগুলো যেখানে রাখা আছে এগুলো ইউজ করে যদি এখন আমি হিস্টোগ্রাম আঁকতে চাই, তাহলে আমাদের আগের ক্লাসে আমরা দেখেছি জাস্ট প্লট দিয়ে সেই ডাটাটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো প্লট দিয়ে আমি হিস্টোগ্রাম 1 আঁকতে চাই, তাই প্লট দিয়ে হিস্টোগ্রাম 1, এরপরে আমি দুইটা ডাটাকে সাপোজ আমি আলাদা আলাদা কালার দিয়ে চিহ্নিত করব, তাই আমি কালারে দিয়ে দিলাম, একটা কালার হবে লাইট গ্রে এবং মেইন দিয়ে সেই ফাংশনের হেডিং এবং ওয়াই ল্যাব দিয়ে ওয়াই অ্যাক্সিসের লেবেলিং। তো যাক আমি যদি এটা করি তাহলে দেখুন আমাদের ওয়াই অ্যাক্সিসে ডেনসিটি চলে আসলো, আর আমাদের যে ইন্টারভাল ছিল সেই ইন্টারভাল অনুযায়ী ডেনসিটি প্লটটা আঁকা হয়ে গেল স্যাম্পল 1 এর জন্য। তো এখন আমরা চাচ্ছি যে এই একই ডাটার উপরে আমি স্যাম্পল 2 এর হিস্টোগ্রামটা বসাবো ভিন্ন কালারে। তো আমি কালার নির্ধারণ করে দিয়েছি ডার্ক গ্রে। তো আমি যেহেতু আগের প্লটের উপরে নতুন একটা প্লট বসাবো, তো এই কাজটা যদি আমি করতে চাই তাহলে আমাকে অ্যাড ইজিক্যাল টু ট্রু ইউজ করতে হবে পরের প্লটের ক্ষেত্রে। প্রথম প্লটের ক্ষেত্রে অ্যাড ইজিক্যাল টু ট্রু ইউজ করা যাবে না, জাস্ট নর্মালি প্লট ফাংশনটা ইউজ করে একটা প্লট করতে হবে। এরপর আমি আগের প্লটেই যদি নতুন কিছু প্লট করতে চাই বা নতুন কোনো কিছু যদি অ্যাড করতে চাই তাহলে আমাকে অ্যাড ইজিক্যাল টু ট্রু দিতে হবে। আমি যদি এটা দিয়ে দিই তাহলে দেখুন নতুন কোনো প্লট তৈরি হচ্ছে না, আগের প্লটের মধ্যেই এই নতুন হিস্টোগ্রাম 2 সেটা বসে গেল এবং এইখানে এই হিস্টোগ্রাম 2 এর ডাটাগুলো ভিন্ন একটি কালারে রিপ্রেজেন্ট হলো। তো হিস্টোগ্রাম 1 এর কালার ছিল লাইট গ্রে এবং হিস্টোগ্রাম 2 এর কালার ছিল ডার্ক গ্রে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় আমি একটু আপনাদের হেল্পফুল হতে পারে এই কারণে আমি একটু এই ক্লাসে রেখেছি, যে এই ক্লাসে আমাদের হ্যাপিটিস টেস্টিং এর বাইরে অনেক আলোচনা হচ্ছে। তো এইগুলো মূলত আমাদের এই কনটেক্সটে চলে আসছে, এই কারণে আলোচনা করা হচ্ছে। আর যেহেতু আমরা নতুন নতুন প্রবলেম পাচ্ছি এবং সেখানে যে নতুন নতুন সলিউশন আমাকে দিতে হচ্ছে। তো যাই হোক, তো এখানে যে প্রবলেমটা দাঁড়ালো সেটা হলো আমরা হিস্টোগ্রাম 1 যেটা আমরা আগে এঁকেছিলাম সেই ডাটাগুলো হিস্টোগ্রাম 2 এর যে ডাটাটা, যে কালারটা সেটা দিয়ে ঢেকে গেছে। তো দেখুন আমরা কিন্তু বলতে পারি না যে এই ইন্টারভালে হিস্টোগ্রাম 1 এর ডাটা কোন পর্যন্ত ছিল বা এই ইন্টারভালে হিস্টোগ্রাম 1 এর ডাটাটা কোন পর্যন্ত ছিল, এটা কিন্তু আমরা এটা দেখে বলতে পারি না। তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাদের কালারের ওপাসিটিটা চেঞ্জ করে দিতে হবে, মানে হলো আমাদেরকে ট্রান্সপারেন্ট কালার তৈরি করতে হবে, যেটা ইউজ করে যদি আমরা এই হিস্টোগ্রামটা আঁকি তখন আমাদের এই নিচের প্লটগুলো দেখা যাবে। আচ্ছা, সবাই কি আমার সাথে আছেন? আমি যেভাবে এগোচ্ছি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? বা এই পর্যন্ত কোথাও যদি কেউ ডিসকানেক্ট হয়ে যান বলতে পারেন, কোনো পজিশনে যদি সমস্যা হয় বুঝতে বলতে পারেন। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব এই কালার অপোসিটি গুলো একটু কারেক্ট করব যাতে আমরা আগে নিচে যে হিস্টোগ্রামটা আছে সেই ডাটাগুলো আমি দেখতে পাই। তো এর জন্য আমাকে কাস্টম কালার তৈরি করতে হবে। তার মধ্যে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টম কালার তৈরি করতে পারবেন। তো এর জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হলো আরজিবি ফাংশন। তো আরজিবি ফাংশন এটা পূর্ণরূপ অনেকেই জানেন, রেড, গ্রিন, ব্লু। আমরা জানি যে এই তিনটা হলো আমাদের মৌলিক কালার। তো এই তিনটা কালার দিয়ে আমরা যে কোনো ধরনের কালার তৈরি করতে পারি। তো এক এক পরিমাণে এক একটা কালার মিশিয়ে যে কোনো ধরনের কালার তৈরি করা যায়। তো এর জন্য সাপোজ আমি এখানে কিছু দেখাই আপনাদের। সাপোজ আপনি যদি গুগল করেন আরজিবি কালার হুইল, তো এখানে আপনার যে কোনো লিঙ্কে ঢুকলে এটা পেয়ে যাবেন, র্যাপিড টেবিল বা কালার স্প্রে যেটাই হোক, যে কোনো একটা লিঙ্কে ঢুকলে এটা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের কাঙ্ক্ষিত কোনো কালার যদি আপনি নির্ধারণ করে দেন, সাপোজ আপনি চাচ্ছেন যে এই কালারটা চাচ্ছেন, সাপোজ এই কালার যদি সিলেক্ট করেন তাহলে আপনার এই কালারের জন্য এখানে যে
আচ্ছা এখানে সমস্যা হচ্ছে যে ওকে, এই কালার যে কার্সরটা রাখেন, এই ওয়েবসাইট এইভাবে তৈরি করা। তো দেখুন এই কালারের ক্ষেত্রে আমাদের রেড ভ্যালু হলো 0, গ্রিন ভ্যালু হলো 2255 255 এবং ব্লু ভ্যালু হলো 0। যাকে আমরা অন্য কালার নিই, সাপোজ এই কালারটা। তো এই কালারের জন্য আমাদের রেড ভ্যালু হলো 51, গ্রিন ভ্যালু হলো 255 এবং ব্লু ভ্যালু হলো 153। তার মানে আমি যদি এরকম ভাবে আমি রেড গ্রিন ব্লুকে যদি আমি মিক্স করি তাহলে আমি এই কালারটা পাবো। তো এখন আমি এটা আর এর মধ্যে নিতে চাই। তো যাক আর এর মধ্যে আমি প্রথমে বেসিকটা বলি। তো আর এর মধ্যে বাই ডিফল্ট কালারগুলোকে নির্ধারণ করা হয় পার্সেন্টেজ দ্বারা। তো এটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে 50% রেড, 80% গ্রিন এবং 70% ব্লু, এটা দিয়ে একটি কালার তৈরি করা হলো। এবং আলফা ভ্যালু দ্বারা বোঝানো হয় এর ওপাসিটি। তো 60% দ্বারা বোঝানো হচ্ছে যে এই কালারে গাঢ়, তার মানে এই কালারটা 60% গাঢ় হবে আর 40% ট্রান্সপারেন্ট হবে। তো এরকম ভাবে আমি কালার 1 কালার 2 তৈরি করতে পারি। আর এভাবে করে আমি আমাদের যে নতুন কালার তৈরি করলাম কালার 1 কালার 2 সেগুলো ইউজ করে আমি হিস্টোগ্রাম আঁকতে পারি। তো দেখুন আমাদের সেই অনুযায়ী হিস্টোগ্রাম আঁকা হয়ে গেল। তো কালার 1 সেটার অপোসিটি এবং কালার 2 এর অপোসিটি অনুযায়ী হিস্টোগ্রাম হয়ে গেল। তো যেখানে তারা ওভারল্যাপ করেছে দেখুন সেখানে অন্য কালার হয়ে গেছে। সেখানে কালার 1 কালার 2 মিশালে যে কালারটা হবে সেটাই অটোমেটিক সেখানে হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা প্রথমটা যদি খেয়াল করুন যে প্রথমটা ছিল আমাদের এই কালারে আর পরের প্লটটা ছিল আমাদের এই কালারে। আর এই দুইটা প্লট যেখানে ওভারল্যাপ করেছে সেখানে এই কালার হয়ে গেছে। মানে হলো প্রথম ইন্টারভালে দুইটা সমান, পরের ইন্টারভালের জন্য স্যাম্পল 2 হলো ডেন্সিটি এই পর্যন্ত এবং স্যাম্পল 1 এর ডেন্সিটি হলো এই পর্যন্ত। একইরকম ভাবে আমি যদি এটা দেখি তাহলে এখানে স্যাম্পল 1 স্যাম্পল 2 এর ডেন্সিটি এই পর্যন্ত এবং স্যাম্পল 1 এর ডেন্সিটি হলো এই পর্যন্ত। আর আপনার চাইলে আগের ক্লাসে যেভাবে লিজেন্ড অ্যাড করে দেখিয়েছি সেভাবে আপনার কালার অনুযায়ী লিজেন্ড অ্যাড করে নিতে পারেন। আচ্ছা যাই হোক, তো এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো আমরা কিভাবে এই ধরনের কালার পিকার থেকে কালার নিয়ে সেটা কিভাবে আর এর মধ্যে আঁকবো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ওই আলফাটা কি? আচ্ছা আলফাটা হলো ট্রান্সপারেন্সি বা অপোসিটি। মানে হলো আলফা ইজ ইকুয়াল টু 0.6। এর মানে হলো যে এটা 60% গাঢ় হবে। এটা যদি 1 দিতাম তাহলে এটা সম্পূর্ণ গাঢ় হতো। মানে হলো আমি এই কালারের পিছন কোন কালার থাকলে সেটা দেখতে পারবো না। কিন্তু আলফা যখন 0.6 দেবো মানে এটা 60% গাঢ় 40% ট্রান্সপারেন্ট। মানে হলো আমি এটার ভিতর দিয়ে আমি অন্য কালারও দেখতে পারবো। আচ্ছা ঠিক বুঝতে পেরেছি। তো এখন আমরা সাপোজ আমাদের অন্য কালার দরকার, মানে হলো আমি নেট থেকে আমাদের কাঙ্ক্ষিত কোনো কালার নিয়ে সেই কালারটা অ্যাড করতে চান। তো দেখুন এখানে আপনি যে কোনো স্কেল দিয়ে সেই কালার নির্ধারণ করতে পারেন। তো এখান থেকেও ধরেন আপনি যে কোনো কালার এবার পিক করতে পারেন, তার করসপন্ডিং RGB ভ্যালুগুলো সেখানে পেয়ে যাবেন। অথবা এখান থেকে আপনি কালার চার্ট থেকে কালার নিতে পারেন। সাপোজ আমি এখানে কালার পিকার থেকে কালার নেই, সাপোজ আমার এই কালারটা দরকার, এই কালারটা সাপোজ আমি চাই। আচ্ছা একটু অন্য কালার নিই, সবুজ কালারের দিকে নিই। তো এই কালারের ক্ষেত্রে রেড এর ভ্যালু হলো 102, গ্রিন এর ভ্যালু 218, ব্লু এর ভ্যালু 66। তো আমি যদি এই ভ্যালুগুলো এখানে বসাই তাহলে আর এর মধ্যে ইরোড দেখাবে। কারণ হলো আর এর মধ্যে কালারগুলো থাকে হলো 1 স্কেলে, মানে হলো পার্সেন্টেজে 0 থেকে 0.1 পর্যন্ত এখানে বসানো যাবে। কিন্তু আপনি যদি স্কেল চেঞ্জ করতে চান, স্ট্যান্ডার্ড স্কেল হলো 255, মানে হলো 0 থেকে 255 দ্বারা বিভিন্ন সংখ্যা দ্বারা বিভিন্ন কালার নির্ধারণ করা হয়। তো কালার পিকারগুলো সেই স্কেলে তৈরি করা হয়। তো এর জন্য আমাকে একটু আলাদা একটা আর্গুমেন্ট ইউজ করতে হবে, ম্যাক্স ইজ ইকাল টু 255। এটা যদি দিয়ে দেই তাহলে সে 255 স্কেলে কালারটাকে ক্যালকুলেট করবে। তো তখন আমাদের সবগুলো ডাটা 255 স্কেলে দিতে হবে। 255 স্কেলে রেড ভ্যালু 102, তো আমি এখানে দিয়ে দিলাম রেড ভ্যালু হলো 102। এরপরে গ্রিন ভ্যালু 218 এবং ব্লু ভ্যালু হলো 66। 218 এবং ব্লু ভ্যালু হলো 66। এবং 255 স্কেলে আমাদের আলফা ভ্যালু সাপোজ আমি চাচ্ছি 60%, তাহলে 255 এর 60% হবে মোটামুটি ধরলাম 140। এটা এক্সাক্ট নাও হতে পারে, আমি জাস্ট রাফলি একটা বসালাম। একই রকম ভাবে আমি
আচ্ছা আমি জাস্ট কালার 1 কালার 2 একরকম ভাবে আপনি এখান থেকে কালার পিক করে সেই স্কেলে সেট করে আপনি কালার 2টাও এখানে নির্ধারণ করতে পারবেন। যাক আমরা কালার 1টা দেখি। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই যে ছবিটাতে একটু যাওয়া যাবে মানে ওই ওয়েবসাইটে? হ্যাঁ বলেন। ওয়েবসাইটে ওখানে হচ্ছে এই যে HSB এটা কি বোঝাচ্ছে? মানে এগুলো কি লাগবে না? না এগুলো লাগবে না, এগুলো হলো যারা আরো তার মানে ইমেজ নিয়ে কাজ করেন যেমন ফটোশপ বা ইলাস্ট্রেটর যারা কাজ করেন তাদের দরকার হয়। এটা হলো এইচ দ্বারা মেবি হিউ ভ্যালু, এরপর এস দ্বারা স্যাচুরেশন ভ্যালু, এরপরে বি দ্বারা ভি ভ্যালু। তো এটা হলো এইচ এস বি এই ফরম্যাটে আপনার তার মানে কালার নির্ধারণ করার দুইটা ফরম্যাট আছে। RGB এটার একটা ফরম্যাট, রেড গ্রিন ব্লু ভ্যালু তার নির্ধারণ করে দেওয়া, আর এটা হলো HSB। তো আমি এটা দেখাচ্ছি যে HSB কালার। তো এটা পুনরূপ হলো যে আচ্ছা এটা পুনরূপটা এটা গোল করলে পাবেন মেবি হিউ স্যাচুরেশন, হ্যাঁ এখানে আছে হিউ স্যাচুরেশন এবং ভ্যালু। তো এটা দ্বারা মূলত কালার নির্ধারণ করা যায়। তো HSB কোন ফাংশন আর মধ্যে আছে কিনা জানি না, আমি দেখে নিই। HSB ফাংশন ইন আর থাকতে পারে HSB ফাংশন। ওকে হ্যাঁ এটা HSB ফাংশন আর মধ্যে আছে HSB ফাংশন। তো আপনি এই ফাংশন ইউজ করে যদি করতে চান তাহলে আপনি এই ভ্যালুগুলো বসাতে হবে। জাস্ট এই দুইটা দ্বারা একই কালার নির্ধারণ করা হয়। আচ্ছা মানে যে কোনো একটা বসালেই হবে, এই পাশেরটা না হয় ওই পাশেরটা। আপনি যদি RGB ফরম্যাট ইউজ করেন তাহলে RGB ফরম্যাটে বসাতে হবে, আর যদি HSB ফরম্যাট ইউজ করেন তাহলে এই ফরম্যাটে বসাতে হবে। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে নিচে যখন হচ্ছে আপনি পয়েন্টের পার্সেন্টেজে নিয়েছিলেন নিচের গুলা থেকে আগে প্রথমে হ্যাঁ এখানে 0.5 0.6 হ্যাঁ আগে যেভাবে নিয়েছিলেন হ্যাঁ এটা আচ্ছা। থেকে আমি কখন ট্রান্সফার করতে হবে কখন হচ্ছে মানে এইভাবে বসাতে হবে, আমি এই জিনিসটা একটু কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা আর এর মধ্যে বাই ডিফল্ট যে স্কেলটা দেওয়া আছে সেটা হলো ম্যাক্সিমাম 1 মানে 0 থেকে 1 পর্যন্ত। এটা হলো বাই ডিফল্ট স্কেল এটা আর এর মধ্যে। আপনি যদি স্কেল নির্ধারণ করে না দেন ম্যাক্স তার স্কেল নির্ধারণ করে দেওয়া হয়। আর আপনি যদি স্কেলটা নির্ধারণ করে না দেন তাহলে এইভাবে পয়েন্ট আকারে বলতে হবে। এখানে বললাম যে 90% রেড, 30% গ্রিন, 60% ব্লু এর বলে দিতে হবে। কিন্তু আপনি আমার কি ধরেন 200 আসলো তখন কি আমি কি 2.00 দিব? তখন তো হচ্ছে আমাকে স্কেল ম্যাক্সে নিয়ে আসতে হবে না? হ্যাঁ স্কেল ম্যাক্সে নিয়ে আসতে হবে। আপনি যদি 200 যেমন আপনি এখানে যে ওয়েবসাইটে যে ফরম্যাটটা আছে সেটা হলো 255 স্কেলে, এটা হলো স্ট্যান্ডার্ড স্কেল। 255 স্কেলে 200 ভ্যালু কত পার্সেন্ট হয় এটা আপনি ইজিলি ক্যালকুলেট করে দেখতে পারেন। 200 কে যদি আমি 255 দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা হবে সেটাই, এটা হলো 78%। তখন আমাদের 78 বসাতে হবে, 0.78 বসাতে হবে। আর যদি এটাকে হচ্ছে 255 এ হচ্ছে পার্সেন্টেজ করা হয়েছে। হ্যাঁ 255 সেই স্কেলে পার্সেন্টেজ করা হয়েছে। আপনি যদি এইভাবে পার্সেন্টেজ ভাগ করার ঝামেলা নিয়ে যেতে না চান তাহলে আপনি স্কেলটা নির্ধারণ করে দিবেন। আপনি যে স্কেলে আপনি কালারগুলো বসাতে চান সেটা নির্ধারণ করে দিলে সেই স্কেল অনুযায়ী আপনি কালারটা বসাতে পারবেন। আর যদি নির্ধারণ করে না দেন তাহলে 1 স্কেলে করতে হবে, ম্যাক্সিমাম 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আপনার বসাতে হবে। আরেকটা জিনিস একটু ক্লিয়ার করার কথা হচ্ছে ভাই এই যে স্যাম্পল 1 যেটা এক্স এ আসছে সেটাকে আমি ওই যে এক্স ল্যাব দিয়ে স্যাম্পল 1 2 করা যাবে না মানে আলাদা করে আমি বুঝাবো কিভাবে এটা স্যাম্পল 1 নাকি স্যাম্পল 2? আচ্ছা এর জন্য আপনি লেজেন্ড ইউজ করতে পারেন। লেজেন্ড এটা আমি আগের ক্লাসে দেখিয়েছি যে কিভাবে আলাদা ওই টেকনিকে আপনি দুইটা কালারের জন্য আলাদা লেজেন্ড বসাই দিতে পারেন। আর এখানে অটোমেটিক্যালি স্যাম্পল 1 চলে আসছে। স্যাম্পল 1 কারণ হলো প্রথমে আমি স্যাম্পল 1 দিয়ে হিস্টোগ্রাম 1টা প্লট করেছিলাম, হিস্টোগ্রাম 1 এ স্যাম্পল 1 আছে। এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট এক্স ল্যাব দিয়ে দিলেই হবে। ওটাই জিজ্ঞেস করছি এক্স ল্যাব ইকুয়াল টু তারপর স্যাম্পল 1 এন্ড স্যাম্পল 2। থ্যাংক ইউ। এখন এই যে হয়ে গেল, এখন আসলে কি আছে। আচ্ছা যাই তো এইভাবে আপনি এই কালার স্কেলও আপনি কালার নির্ধারণ করতে পারেন আগের মতো এবং সেই অনুযায়ী প্লট আঁকতে পারেন। তো ওকে আমরা দুইটা প্লট আঁকলাম। তো এখন আমরা যদি তাদের ডেনসিটি লাইন এঁকে দেখি তাহলে আমরা যে ডেনসিটি লাইন আঁকার জন্য এখানে এটা দরকার নেই। তো ডেনসিটি লাইন আঁকার জন্য জাস্ট ডেনসিটি দিয়ে সেই স্যাম্পল 1 দিলেই স্যাম্পল 1 এর ডেনসিটি লাইন হয়ে যাবে। এটা হলো স্যাম্পল 1 এর ডেনসিটি লাইন। একই রকম ভাবে লাইন দিয়ে ডেনসিটি অফ স্যাম্পল 2 দিলে ডেনসিটি 2 এর স্যাম্পল লাইন হয়ে যাবে। তো অপদৃষ্টিতে মনে হলো যে এই দুইটা ডিস্ট্রিবিউশন আলাদা মনে হতে পারে, কারণ এখানে
ডিস্ট্রিবিউশন আলাদা হলেও দেখুন আমি যদি আগে টেস্ট রেজাল্টগুলো একটু খেয়াল করে দেখি যে উইলকক্স টেস্ট বলেছিল যে তাদের মিডিয়াম পজিশনটা মোটামুটি একই। তো খেয়াল করে দেখুন এই প্রথম যে স্যাম্পল 1 তার মিডিয়াম পজিশনটা মোটামুটি এই পজিশনে আছে, আর স্যাম্পল 2 এর মিডিয়াম পজিশনটা মোটামুটি এই পজিশনে বলা চলে। তো দেখুন তাদের মিডিয়াম পজিশন কিন্তু একই, তাহলে উইলকক্স এর রেজাল্টটা মোটামুটি ঠিক ছিল। ওর কেস টেস্ট বলেছিল যে আমি যে কেস টেস্ট আবার করি, তাহলে দেখুন এখানে পি ভ্যালুটা অত বেশি স্ট্রং না, মাত্র 30%। তার মানে মোটামুটি বলেছিল যে আমরা লাইন হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো না, অর্থাৎ আমি তাদের ডিস্ট্রিবিউশনকে মোটামুটি এক ধরতে পারি। তো তাই দেখুন এখানে হচ্ছে। তো তাদের কিন্তু দুই পাশে বিস্তৃতি মোটামুটি একই, এরপর তাদের মিডিয়ান ভ্যালু মোটামুটি একই, জাস্ট মাঝখানে একটু পার্থক্য আছে, সেটা হলো যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদা, যেটা আমরা ভেরিয়েন্স টেস্ট করে দেখেছিলাম যে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো আলাদা। তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, তো এই কারণে এটি একটু কম চওড়া, আর এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি, যেখানে এটা একটু বেশি চওড়া। তো যাই হোক, এভাবে আমরা গ্রাফ থেকে আমাদের রেজাল্টগুলো ইন্টারপ্রেট করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত যা আমি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন? আমি গ্রাফ রেখে যেভাবে আমি আগে হাইপোথিসিস রেজাল্টগুলো ইন্টারপ্রেট করলাম, বা কোনো প্রশ্ন আছে রিলেটেড? ওকে, ধন্যবাদ। তখন আমরা চলে যাই 2 এর বেশি স্যাম্পলে। আমাদের যদি মোর দ্যান 2 স্যাম্পল হয় তাহলে আমরা কিভাবে টেস্টগুলো করব? তো ওকে, আমরা মোর দ্যান 2 স্যাম্পলে কিছু কেস আজকে দেখব, বাকিগুলো নেক্সট ক্লাসে। তো প্রথমে দেখি যে পেয়ার ওয়াইজ টেস্ট। তো সাপোজ এর জন্য আমরা আগের এক্সাম্পলের সাথে একটু বর্ধিত করি, আগের এক্সাম্পলটাকে একটু বর্ধিত করি। তো আগের এক্সাম্পলে আমাদের দুইটা স্যাম্পল ছিল, দুইটা প্রোডাকশন লাইন থেকে দুইটা স্যাম্পল আমাদের ছিল। তো ধরলাম এই কোম্পানি আরো দুইটা প্রোডাকশন লাইন আছে, তো টোটাল 4টা প্রোডাকশন লাইন। 3 নম্বর প্রোডাকশন লাইন থেকে কিছু স্যাম্পল একই রকম ভাবে আমরা নিলাম, এবং 4 নম্বর প্রোডাকশন লাইন থেকে আরো কিছু স্যাম্পল আমরা নিলাম। আমরা সেই ডাটাগুলো লোড করে নিই। এখন আমরা এই 4টা প্রোডাকশন লাইনের ডাটা নিয়ে অ্যানালাইসিস করব। তো এর জন্য আমাকে অবশ্যই স্ট্যাক টেবিল করতে হবে। মানে খেয়াল রাখবো যে ম্যাক্সিমাম যখন আমরা মোর দ্যান 2 স্যাম্পলে চলে যাব, তখন আমাদের অবশ্যই স্ট্যাক টেবিল তৈরি করে আমাকে অ্যানালাইসিস করতে হবে। তো এখানে ফাংশনগুলো এভাবেই কাজ করে। তো এই জন্য মূলত আমি আগে স্ট্যাক টেবিল তৈরি করাটা দেখিয়েছিলাম। তো যাই হোক, তো আমাদের যে স্ট্যাক টেবিলটা, এই স্ট্যাক টেবিলটা তৈরি করা হয়েছে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, স্যাম্পল 4 নিয়ে। প্রথমে একটা গ্রুপ টেবিল তৈরি করা হয়েছে, এবং সেই গ্রুপ টেবিল থেকে একটা স্ট্যাক টেবিল তৈরি করা হয়েছে। আমি যদি স্ট্যাক টেবিলটা দেখি, এটা ছিল স্ট্যাক টেবিল 2 নামে। তো দেখুন এখানে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, 4 এর ডাটাগুলো, প্রতিটা ডাটা এখানে রাখা আছে। তো এখানে ভ্যালুস হলো সব নিউমেরিক্যাল, এবং ইন্ডিকেটর এর হলো ফ্যাক্টর। তো এখন আমি ভ্যালুগুলোকে ফ্যাক্টর অনুযায়ী ভাগ করে অ্যানালাইসিস করতে পারবো। তো যখন আমাদের স্যাম্পল সংখ্যা 2 এর বেশি হয়ে যাবে, তখন আমাদের এই স্ট্যাক টেবিল অবশ্যই তৈরি করে নিতে হবে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই। আচ্ছা যাই হোক, তো এখন আমাদের প্রথম দেখি পেয়ার ওয়াইজ টি টেস্ট। তো পেয়ার ওয়াইজ টি টেস্টটা যা করে সেটা হলো আমাদের এখানে যতগুলো স্যাম্পল আছে, এই স্যাম্পলগুলোকে নির্দিষ্ট ফ্যাক্টর অনুযায়ী ভাগ করে প্রতিটা ফ্যাক্টরের মধ্যে সে নির্দিষ্ট টেস্ট করে আমাকে আউটপুট দেয়, জাস্ট পি ভ্যালুটা সে আউটপুট দিবে। তো তো দেখুন এখানে পেয়ার ওয়াইজ টি টেস্ট করতেছি, সেটা হলো স্ট্যাক টেবিলের যে ভ্যালুর ডাটাগুলো আছে সেগুলো আমি স্ট্যাক টেবিলের ইন্ডিকেটর ডাটা দিয়ে আমি ভাগ করতেছি, মানে হলো সেপারেট করে নিচ্ছি, এবং প্রতিটা ভাগের জন্য আমি পেয়ার ওয়াইজ টি টেস্ট করতেছি। তো দেখুন এটা রেজাল্টটা কেমন দেখায়। তো দেখুন এখানে আমাদের স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3 এদের প্রতিটার জন্য সে কম্পেয়ার করে দেখাবে, জাস্ট পি ভ্যালুটা আপনাকে সে এখানে আউটপুট দিবে। দেখুন স্যাম্পল 1, স্যাম্পল 2 এই ডাটা যদি কম্পেয়ার করি, যে এই দুইটা ডাটার মধ্যে আমি যদি টি টেস্ট করি, তাহলে আমাদের পি ভ্যালু আসে হলো 0.61। এখান থেকে আমরা এটা বলতে পারি যে স্যাম্পল 1 এবং স্যাম্পল 2 এরা হলো এদের মিন ভ্যালু মোটামুটি একই। এরপর স্যাম্পল 1, স্যাম্পল 3 এদের পি ভ্যালু হলো 0.21। অর্থাৎ এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে স্যাম্পল 1, স্যাম্পল 3
এদের মিন ভ্যালুগুলো মোটামুটি একই রকমভাবে স্যাম্পল 2 স্যাম্পল 3 এদের মধ্যে কম্পেয়ার করলে পি ভ্যালু এটা আসে যেটা 0.05 এর চেয়ে বেশি, সুতরাং আমাদের নাল হাইপোথিসিসের পক্ষে আমাদের মতামত যাবে। এরপর খেয়াল করে দেখুন স্যাম্পল 1 এবং স্যাম্পল 4 যদি কম্পেয়ার করি তাহলে পি ভ্যালুটা অনেক ছোট আসে। তাহলে এখান থেকে আমাদের এই কনক্লুশন আসতে হবে যে স্যাম্পল 1 এবং স্যাম্পল 4 এরা আলাদা, অর্থাৎ এদের মিন এক নেই। অর্থাৎ স্যাম্পল 1 অর্থাৎ প্রোডাকশন লাইন 1 এর যে এটা ছিল, প্রোডাকশন 1 লাইনের যে প্রোডাক্টের যে পয়েন্টগুলো ছিল এবং স্যাম্পল 4 এর প্রোডাকশনে স্যাম্পল 4 এদের প্রোডাক্টের যে পয়েন্টগুলো ছিল তারা এক নয়, তাদের ডাটার মধ্যে ভিন্নতা আছে, তাদের প্রোডাক্টের মধ্যে ভিন্নতা আছে। একই রকমভাবে স্যাম্পল 2 স্যাম্পল 4 এর মধ্যে ভিন্নতা আছে, ও স্যাম্পল 3 স্যাম্পল 4 এর ডাটার মধ্যে ভিন্নতা আছে। তো ওকে, তো এখানে একটু পেয়ার ওয়াইজ টি টেস্টের হেল্প পেজটা একটু ঘুরে দেখবেন, তাহলে আমি জাস্ট পেয়ার ওয়াইজ টি টেস্ট কিভাবে করতে সেটা দেখাইলাম। তো এখানে আরো কিছু বিষয় দেখার আছে, সেটা হলো যে আপনার পেয়ার ওয়াইজ টি টেস্টের কিছু মেথড আছে। তো এখানে যদি পি অ্যাডজাস্টে যান তাহলে দেখুন পেয়ার ওয়াইজ টি টেস্টে বেশ কিছু মেথড এখানে আছে। হলম, এরপরে দেখ আমি সবগুলো মেথডের সাথে পরিচিত না, যদি আপনারা এই সঙ্গে বিস্তারিত জানতে চান তাহলে একটু ডিটেলস পেজটা পড়ে দেখবেন। তাহলে এখানে কোন মেথডটা কিভাবে কাজ করে বা যদি গুগল করেন সেটা পেয়ে যাবেন। জাস্ট আমি দেখালাম যে এখানে বিভিন্ন মেথডে এই পেয়ার ওয়াইজ টি টেস্টটা করা যায়। আর একই রকম ভাবে আপনি অল্টারনেটিভে টু সাইডেড বা লেস গ্রেটার যেরকম টেস্ট করতে চান সেগুলো করতে পারবেন। তো ওকে, এই ছিল পেয়ার ওয়াইজ টি টেস্ট। একই রকম ভাবে বাকি টেস্ট করতে পারেন, আমি সেগুলো দেখাইনি। পেয়ার ওয়াইজ যদি লেখেন পেয়ার ওয়াইজ, দেখুন পেয়ার ওয়াইজ টি টেস্টও পসিবল, or পেয়ার ওয়াইজ উইলকক্স টেস্টও পসিবল। তো আর বেস প্যাকেজের মধ্যে এই কয়টা পেয়ার ওয়াইজ টেস্ট করার কৌশল আছে। তো এই ছিল আমাদের পেয়ার ওয়াইজ টি টেস্ট, অর্থাৎ প্রতিটা স্যাম্পলের মধ্যে যত রকম কম্বিনেশন সম্ভব সেরকম কম্বিনেশন বা সেই রকম পেয়ার নিয়ে আমরা প্রতিটা পেয়ারের জন্য টি টেস্ট করে দেখব এবং তার জন্য যে পি ভ্যালু হয় সেগুলো আমরা আউটপুটে পাবো। তো ওকে, তো পেয়ার ওয়াইজ টেস্ট নিয়ে কোন প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা বা কোনো কিছু জানার থাকে। আচ্ছা, বুঝতে পেরেছেন পেয়ার ওয়াইজ টি টেস্টার কাজ? এই ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ যে বলেন। ক্যাটাগরিক্যাল টেবিল যেটা স্যাম্পল 1 স্যাম্পল 2 স্যাম্পল 3 এখানে যে তিনটা ঘর ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এটার মানে কি? আচ্ছা, তিনটা ঘর ব্ল্যাঙ্ক হলো স্যাম্পল 2 এবং স্যাম্পল 3 এর মধ্যে কোনো টেস্ট করার আসলে দরকার নেই, তাই এখানে ব্ল্যাঙ্ক। পরে স্যাম্পল 3, তারপর স্যাম্পল 3 এবং স্যাম্পল 2 এদের মাঝে ব্ল্যাঙ্ক আছে, কারণ হলো স্যাম্পল 3 এবং স্যাম্পল 2 এর অলরেডি একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছে, এই কারণে সে দ্বিতীয়বার আর এখানে রেজাল্টটা দেখায়নি। বুঝতে পেরেছেন? জি। ওকে, এরপর আর কোনো প্রশ্ন আছে কারো? ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হলো ওয়ান ওয়ে অ্যানোভা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তো আমরা জাস্ট আজকে ওয়ান ওয়ে অ্যানোভাটাই দেখবো, টু ওয়ে অ্যানোভা এবং আরো কিছু অ্যানালাইসিস এটা পরের ক্লাসে আমরা করব। তো অ্যানোভার ক্ষেত্রে আমাদের যে হাইপোথিসিস গুলো থাকে এখানে কোনো রাইট লেফট কিছু নেই, জাস্ট আমাদের অলওয়েজ দুইটা হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হলো আমাদের যতগুলো স্যাম্পল আছে সবগুলোর মিন সেম হতে হবে বা গড় মান সেম হতে হবে, তাহলে সেটা হবে আমাদের নাল হাইপোথিসিস। আর যদি তাদের গড় মান সেম না হয় তাহলে সেটা হবে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস। তো এটাই হলো আমাদের ওয়ান ওয়ে অ্যানোভার যে হাইপোথিসিস গুলো, এটা অলওয়েজ প্রতিটা অ্যানোভা টেস্টের ক্ষেত্রে সেম, কোনো চেঞ্জ হবে না, মানে গ্রেটার লেস করার কোনো ব্যবস্থা নেই। ওকে, তো এখন আমরা অ্যানোভা টেস্টটা যেভাবে করবো ওয়ান ওয়ে অ্যানোভাটা সেটা হলো এ ও বি। এরপরে আমাদের প্রথমে যে স্ট্যাক টেবিল সেটার ভ্যালুকে স্ট্যাক টেবিলের ইন্ডিকেটর দিয়ে সেপারেট করতে হবে। খেয়াল করে দেখুন এখানে একটু ভিন্নতা আছে, সেটা হলো আমাদের সেপারেট করার ক্ষেত্রে টিল্ডা চিহ্ন ইউজ করতে হবে। তো আগে যেখানে পেয়ার ওয়াইজ কিন্তু কমা ইউজ করতে হয়েছে,
কিন্তু অ্যানোভা টেস্টে টিল্ডা চিহ্ন ইউজ করতে হবে। আপনি এই বিষয়গুলো একটু হেল্প পেজে গেলেই দেখতে পারবেন, কারণ আমি একটু বলে রাখি কখন টিল্ডা ইউজ করতে হবে, কখন কমা ইউজ করতে হবে। তো আমি অ্যানোভার একটু হেল্প পেজটা দেখেন। তো খেয়াল করে দেখুন যে যেসব ক্ষেত্রে ফর্মুলা এরকম থাকে, আমি আরেকটা উদাহরণ দেখাই। আমরা জানি যে লিনিয়ার মডেলেও আমাকে এই টিল্ডা চিহ্ন ইউজ করতে হতো। খেয়াল করে দেখুন এদের মধ্যে কি মিলটা আছে। খেয়াল করে দেখুন এখানে প্রথমে ফর্মুলা যদি লেখা দেখেন, তাহলে বুঝবেন যে আপনার এখানে টিল্ডা চিহ্ন ইউজ করতে হবে যদি ডাটাগুলোকে আপনি ভাগ করতে চান ক্যাটাগরি আকারে। এরপর একরকমভাবে অ্যানোভার ক্ষেত্রে দেখেন প্রথমে ফর্মুলা। তো যেসব ক্ষেত্রে এই জিনিসটা আছে, ফর্মুলা এই লেখাটা আছে, সেই ক্ষেত্রে যদি আপনি ডাটাকে ক্যাটাগরি আকারে ভাগ করতে চান সেক্ষেত্রে টিল্ডা চিহ্ন ইউজ করতে হবে। কিন্তু যেসব ক্ষেত্রে এটা নেই, যেমন আমাদের পেয়ার ওয়াইজ টি টেস্টে, সেখানে কিন্তু ফর্মুলা লেখা নেই, সেখানে জাস্ট এক্স লেখা, একটা ভেক্টর লেখা, রেসপন্স ভেক্টর। তো সেই ক্ষেত্রে আপনাকে কমা দিয়ে সেপারেট করতে হবে। যাক, এই ছিল আমাদের টিল্ডা, কখন টিল্ডা ইউজ করতে হবে, কখন কমা ইউজ করতে হবে। তার চেয়ে এর চেয়ে বড় বিষয় এটা আপনার প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে হবে, এটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। ওকে, তো আমি যদি এই ভ্যালু যে ডাটাগুলো আছে সেগুলোকে ইন্ডিকেটর মানে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, 4 দিয়ে ভাগ করে অ্যানোভা টেস্ট করি প্রতিটা স্যাম্পলের জন্য, তাহলে আমি যে রেজাল্টটা পাবো, তো এই রেজাল্টটা তেমন আমাদের হেল্পফুল না। কারণ অ্যানোভা টেস্টে যে সামারিটা দেয় সেটা আমাদের তেমন হেল্পফুল না। অ্যানোভা টেস্টটা জানি না কি কারণে তৈরি করা হয়েছে। অ্যানোভা টেস্টের যদি ফুল রেজাল্ট বা ডিটেলড রেজাল্ট যদি আপনি জানতে চান, তাহলে যে কাজটা করতে হয় সেটা হলো অ্যানোভা টেস্টের যে রেজাল্টটা সেটা একটা অবজেক্টের মধ্যে জমা করতে হয়। তো আমি এই অ্যানোভা টেস্টের রেজাল্টটা আমি একটা অ্যানোভা আন্ডারস্কোর রেজাল্ট এই অবজেক্টের মধ্যে আমি জমা করলাম। এরপর আমি সামারি ফাংশন ইউজ করবো। সামারি দিয়ে যদি অ্যানোভা রেজাল্ট সেই অবজেক্টটা যদি দিয়ে দিই, তাহলে সে আমাকে সুন্দরভাবে সামারিটা দিবে, এবং এইখানে এই ডাটাগুলো আমাদের হেল্পফুল। তো খেয়াল করে দেখুন আগে যখন জাস্ট অ্যানোভা টেস্ট করেছিলাম তখন সে জাস্ট আমাকে সাউন্ড স্কোয়ার ভ্যালুগুলো দিয়েছে এবং ডিগ্রিস অফ ফ্রিডম ভ্যালুগুলো দিয়েছে। কিন্তু আমি যদি অন্যভাবে চাই, আমি যদি ডিটেল সামারি চাই, তাহলে আমাদের এইভাবে একটা অবজেক্টের মধ্যে সেই রেজাল্টটা রেখে তার সামারি ফাংশন ইউজ পরে যে রেজাল্টটা পেয়েছি সেখানে দেখুন সুন্দরভাবে সামারিটা লেখা আছে। তো এখানে ডিগ্রিস অফ ফ্রিডম 3 এবং 76, এরপরে সাম স্কোয়ার ভ্যালু, এরপর মিন স্কোয়ার ভ্যালু, এরপরে এফ ভ্যালু। তো আমরা জানি যে এই অ্যানোভা টেস্টটা করা হয় এফ ডিস্ট্রিবিউশন ইউজ করে। তো এখানে এফ স্ট্যাটিস্টিক্স যে ভ্যালুটা সেইটা এখানে দেখাচ্ছে, এবং পি ভ্যালুটা এখানে প্রবাবিলিটি ভ্যালু তারপরে দেখাচ্ছে, মানে হলো প্রবাবিলিটি অফ এফ ইজ গ্রেটার দ্যান এই ভ্যালু। তো যাক, এইটা মূলত আমাদের পি ভ্যালু। তো এই পি ভ্যালুটা হলো 10⁻11, যেটা আমাদের 0.05 এর চেয়ে অনেক নিচে, অনেক ছোট। তার মানে আমি এখান থেকে নাল হাইপোথিসিস আমাদের রিজেক্ট করতে হবে। আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসের পক্ষে আমাদের মতামত দিতে হবে যে অল প্রোডাক্টস আর নট সেম। আমরা কিন্তু এই পেয়ার ওয়াইজ টেস্টে এই ধরনের একটি রেজাল্ট পেয়েছিলাম। তো পেয়ার ওয়াইজ টেস্টও যখন করেছিলাম, সেখানে দেখেছিলাম যে স্যাম্পল 4 এর সাথে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3 কোনোটাই মিলতেছে না। তো এই কারণে অ্যানোভা টেস্ট যে টেস্ট করে সেটা হলো প্রতিটা স্যাম্পল এক কিনা। তাহলে স্বভাবত উত্তর আসবে প্রতিটা স্যাম্পল এক নয়, কারণ স্যাম্পল 4 বাকি স্যাম্পলগুলো থেকে আলাদা। তো এই কারণে আমাদের অ্যানোভা টেস্টও সঠিক রেজাল্ট দিচ্ছে। ওকে, এই ছিল আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা। তো ওয়ান ওয়ে অ্যানোভা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা, ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট নিয়ে যদি কোনো কিছু জানা থাকে। বুঝতে পেরেছেন টেস্টটা? ওকে, ধন্যবাদ। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ওয়ান ওয়ে অ্যানোভার পরে যে কাজটা করা হয় পেয়ার ওয়াইজ কম্পারিজনের জন্য। একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আমাদের পেয়ার ওয়াইজ টেস্ট যেটা করেছিলাম প্রতিটা পেয়ারের জন্য, এই টেস্টটা সাধারণত অ্যাভয়েড করা হয়। এর কারণ হলো যে এই টেস্টে যে রেজাল্টগুলো আসে, তো এই প্রসিডিউরের কারণে এই রেজাল্টে সাধারণত
ম্যাক্সিমাম ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই ভুল দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা দেখছি মোটামুটি একই রেজাল্ট পাচ্ছি, কিন্তু অনেক ক্ষেত্রে এই পেয়ার ওয়াইজ টি টেস্টে কিছু রেজাল্টে ভুল দেখা যায়। তো এর জন্য আমাদের অ্যানোভা টেস্ট থেকে যে রেজাল্টটা পাই আমরা, সেটা ইউজ করে একটা পেয়ার ওয়াইজ কম্পারিজন আমরা করতে পারি, এবং সেটাই সাধারণত আমাদের যখন মোর দ্যান 2 স্যাম্পল হয়ে যায়, এটাই সাধারণত রিকমেন্ড করা হয় এইভাবে পেয়ার ওয়াইজ কম্পারিজন করার জন্য। তো যাই হোক, পেয়ার ওয়াইজ কম্পারিজন করার জন্য আমাদের অ্যানোভা রেজাল্টকে একটা ফাংশনের মধ্যে দিতে হবে। তো এই ফাংশনটা হলো টাকি এইচএসডি। তো তো এই ফাংশনটা যেটা, এটা পূর্ণরূপ হলো টাকি, এটা হলো যিনি এটা তৈরি করেছেন তার নামে, আর এইচএসডি এটা হলো অনেস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স, এটা হলো এর পূর্ণরূপ। যখন আমাদের মোর দ্যান 2 স্যাম্পল হয়, তখন আমাদের পেয়ার ওয়াইজ কম্পেয়ার করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয়। তো এই ফাংশনের ভিতরে আমি যদি অ্যানোভা রেজাল্টটা দিয়ে দিই, তখন সে আমাকে সুন্দরভাবে কম্পারিজনটা করে দেখাবে। দেখুন, স্যাম্পল 2 স্যাম্পল 1 কম্পারিজন করে দেখাচ্ছে, তাদের ডিফারেন্স কত সেটা বলে দিচ্ছে। এরপরে লোয়ার ভ্যালু, আপার ভ্যালু, এরপরে যাক আমাদের মেইন যে ভ্যালুটা দরকার, পি ভ্যালু, অ্যাডজাস্টেড পি ভ্যালু। তো অ্যাডজাস্টেড পি ভ্যালু হলো আমাদের স্যাম্পল 1 স্যাম্পল 2 এর ক্ষেত্রে 0.85। কিন্তু খেয়াল করে দেখুন, আমি পেয়ার ওয়াইজ যে টেস্টটা করেছিলাম, সেখানে স্যাম্পল 1 স্যাম্পল 2 এর ভ্যালু ছিল 0.61। সিগনিফিক্যান্টলি কিন্তু এই ভ্যালু দুটা ডিফারেন্ট। তো আমাদের এই ভ্যালুটা টাকি এইচএসডি দিয়ে যে ভ্যালুটা পেয়েছি, এটা মোর অ্যাকুরেট। আগের পেয়ার ওয়াইজ টি টেস্টের চেয়ে এই ভ্যালুটা মোর অ্যাকুরেট। যাক, এখানে যত রকম স্যাম্পল কম্বিনেশন দরকার সেগুলো সে করে দেখাচ্ছে। ফর স্যাম্পল 3 স্যাম্পল 1 এ কম্পারিজন করলে পি ভ্যালু আসে 0.26। একই রকম ভাবে স্যাম্পল 4 স্যাম্পল 1, স্যাম্পল 3 স্যাম্পল 2 এভাবে। ওকে, তো এই ছিল আমাদের পেয়ার ওয়াইজ টি টেস্ট। আমরা অ্যানোভা রেজাল্ট থেকে আমাদের পেয়ার ওয়াইজ টি টেস্ট করা টাকি এইচএসডি ইউজ করে। তো আমি যদি টাকি এইচএসডি এর হেল্প পেজটা একটু দেখাই, টাকি এইচএসডি। তো টাকি অনেস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স। তো এক্ষেত্রে আমরা কনফিডেন্স লেভেল আমি চেঞ্জ করে দিতে পারবো। তো আমি চাইলে, মূলত বাই ডিফল্ট এটা 95% কনফিডেন্স ইন্টারভাল নিয়ে কাজ করে। আমি যেটা চেঞ্জ করতে চাই সেটাও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমাদের এই সেশনের টাইমও শেষ। কাইন্ডলি একটু পরের সেশনে জয়েন করুন, বেশি লাগবে না, আমাদের জাস্ট আর 5 থেকে 10 মিনিট লাগবে, এর মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। কাইন্ডলি একটু এই সেশন থেকে লিভ নিয়ে পরের সেশনে জয়েন করুন, তো এরপর আমরা পরের টপিকে যাবো।